তাহলে দেখো আহ এর পরের পার্টটা কি আছে, কোল এন্ড পেট্রোলিয়াম। এই পার্টটা তো অল্পই আছে। আজকে আমরা থার্ড পার্টটাতে ঢুকে যাবো। থার্ড পার্টটা একটু বই থেকে পড়ো, দুই দুই তিন দিন বই থেকে পড়ো, তারপরে আমি ওটার নোট দিয়ে দিতে দেব। হোয়াট ইজ ফুয়েল? ফুয়েল তোমরা ক্লাস এইটে পড়ছিলা, ফুয়েল কি ক্লাস এইটে এগুলা ছিল একটু একটু। যে যে জিনিসকে পুড়ালে হিট আর লাইট এনার্জি পাওয়া যায় সেটাকেই ফুয়েল বলে। একটা পেপারও ফুয়েল, উডও ফুয়েল, পেট্রোলও ফুয়েল। তারপরে দেখো ফুয়েলকে পুড়ালে কোন গ্যাস প্রডিউস হয়, হুইচ গ্যাস ইজ প্রডিউসড when fuel is burned and why। দেখো বার্নিং এর জন্য ফুয়েল বলতে কি, যে কোনো কিছুর মধ্যে যদি কার্বন থাকে, দেখো কার্বন, সে তুমি পেট্রোলিয়াম বলো, উড বলো, পেপার বলো, সব কিছুর মধ্যে কার্বন আছে। এবার কার্বন যখন বার্ন হয়, বার্নিং এর জন্য আবার কোন গ্যাস লাগে, অক্সিজেন। তাহলে কার্বন আর অক্সিজেনের রিয়াকশনে কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড। আর তার সাথে তৈরি হবে হিট আর লাইট এনার্জি। তো ওটাই অ্যান্সার, যে when if fuel is burned, mainly carbon dioxide gas is produced because most of the common fuels are either free carbon or carbon compounds। যেমন চারকোল, চারকোল শুধু কার্বন দিয়ে তৈরি, মানে ফ্রি কার্বন, ওটাকে পুড়ালে শুধু কার্বন ডাই অক্সাইডই পাওয়া যায়। কিন্তু পেট্রোল, পেট্রোল আবার শুধু কার্বন না, কার্বন কম্পাউন্ডস। যেমন দেখো এখানে লেখা আছে কোল, কোক, চারকোল, এরা হচ্ছে ফ্রি কার্বন, এগুলোর মধ্যে শুধু কার্বনই আছে এই ফুয়েল গুলোর মধ্যে। কিন্তু অন্যদিকে দেখো কেরোসিন, পেট্রোল, এলপিজি, ন্যাচারাল গ্যাস, এগুলো আবার কার্বন না, কার্বনের কম্পাউন্ড, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলো আছে। তো এবার দেখো হচ্ছে হোয়াই কোল, পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস আর কল্ড ফসিল ফুয়েল। ছোটবেলায় পড়েছিলে এগুলো, যে কারণ এগুলো বহু বছর আগে প্ল্যান্টস আর অ্যানিমালস এর ডেড বডি যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তখন হাই টেম্পারেচার আর হাই প্রেসারে ওদের ডেড বডি গুলোই পেট্রোল, কোল এগুলোতে কনভার্ট হয়েছে, যেগুলোকে আমরা এখন তুলে ওগুলোকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করি। তাই ওদের ফসিল থেকে যেহেতু তৈরি হয়েছে, তাই এদেরকে কি বলে, ফসিল ফুয়েল। এটাই ভালো করে লিখে দিবা ছোট করে, যে ফসিল ফসিলস আর রিমেইনস অফ প্রিহিস্টোরিক animals or plants buried under the earth millions of years ago. Coal, petroleum and natural gas are known as fossil fuel because they were formed by the decomposition of remains of the prehistoric plants and animals buried under the earth long long। তো এবার এখানে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য কম্পোজিশন অফ কোল। কোলের মধ্যে কি কি থাকে? কোলের মধ্যে মেইনলি থাকে হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, আর কিছু ফ্রি কার্বন থাকে, আর অল্প একটু পরিমাণে থাকে হচ্ছে নাইট্রোজেন, সালফার, নাইট্রোজেন অ্যান্ড সালফার কম্পাউন্ডস। এবার কোল কিভাবে তৈরি হয়েছে, বহু বছর আগে, মনে রাখবা, লার্জ ল্যান্ড প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। কেন এটাতে আমি বেশি ফোকাস করছি, কারণ পেট্রোল আবার অন্য জিনিস থেকে তৈরি হয়েছে। পেট্রোল তৈরি হয়েছে তোমার অ্যাকোয়াটিক অ্যানিমালের ডেড বডি থেকে। কোল তৈরি হয়েছে লার্জ ল্যান্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ থেকে। আর পেট্রোল তৈরি হয়েছে এই যে এক্সট্রিমলি স্মল প্ল্যান্টস এন্ড অ্যানিমালস হুইচ লিভড ইন সি। দুটার মধ্যে ডিফারেন্স আছে দেখো, এরা হচ্ছে মেনলি ল্যান্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ, আর এরা হচ্ছে সি, মানে ওশানের মধ্যে থাকা অ্যানিমালস আর প্ল্যান্টস, তাও আবার কি স্মল। এখানে লেখা আছে লার্জ, এখানে লেখা আছে স্মল, এখানে লেখা আছে ল্যান্ড, এখানে লেখা আছে সি, ওখানে লেখা আছে প্ল্যান্টস এন্ড ট্রিজ, এখানে লেখা আছে প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। তাই বুঝতে হবে ব্যাপারটা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। এই দুটাতেই আমি বেশি ফোকাস করছি, বাকি দুটাই সেম। যে এদের ডেড বডি গুলো যখন মাটির নিচে চাপা পড়ে যায়, কি কারণে চাপা পড়তে পারে, আর্থকোয়েকের জন্য চাপা পড়তে পারে, ভলকানোর জন্য চাপা পড়তে পারে, বা এমনি ন্যাচারাল ওরা মারা গেল, ওদের উপরে মাটি চাপা পড়লো। তার উপরে আবার নতুন গাছ হলো, সেই গাছগুলো মারা গেল, তার উপরে মাটি চাপা পড়ে গেলো, এর উপর চাপা পড়তে 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 ওটা নিচে চলে যায়, ওটাও হতে পারে। আর্থকোয়েক আর ভলক্যানোই যে হতে হবে এমন কোনো মানে নাই, ন্যাচারালিও হতে পারে।
তো তারপরে মনে রাখতে হবে যে হাই টেম্পারেচার, হাই প্রেসার, আর আর অ্যাবসেন্স অফ এয়ার, মানে কোনো অক্সিজেনের অ্যাবসেন্সে ওদের ডেড বডি গুলো আইদার কোলে কনভার্ট হয়েছে, না হলে পেট্রোলিয়ামে পেট্রোলিয়ামে কনভার্ট হয়েছে। দুটার ফরমেশনের প্রসিডিওর সেম, দুটাতেই দেখো লেখা আছে হাই টেম্পারেচার, এই যে হাই প্রেসার, হিট, হ্যাঁ, কিন্তু কি লেখা আছে অ্যাবসেন্স অফ অক্সিজেন বা অ্যাবসেন্স অফ এয়ার। এই অ্যাবসেন্স অফ এয়ারেও আমি বেশি জোর দিচ্ছি। এয়ার থাকলে কিন্তু ওটার অন্যরকম কেমিক্যাল রিয়াকশন হতো, এয়ার না থাকাতেই ওটা পিওর কোল আর পেট্রোলিয়ামের ফর্মেশন হয়েছে। তাহলে দেখো এই জায়গাটাতে কি লেখা আছে যে ইট ইজ বিলিভড দ্যাট মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, এখান থেকে বলছি it is believed that millions of years ago, due to earthquake, volcano, etc., the forests were buried under the surface of earth and got covered with sand, clay, and water due to high temperature and high pressure inside the earth, and in the absence of air, foods was converted into coal. আর how petroleum was formed, এই একই রকম, যে এই যে buried under the sea millions of years ago, the chemical effects of pressure, heat, and bacteria converted the remains of microscopic plants and animals into petroleum and oil in the absence of oxygen. একই জিনিস, খালি ওটা মনে রাখবা লার্জ ল্যান্ড প্ল্যান্টস এন্ড ট্রিজ, আর এটা মনে রাখবা এক্সট্রিমলি স্মল প্ল্যান্টস এন্ড অ্যানিমালস হুইচ লিভ ইন সি। মাঝখানে একটা কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য কম্পোজিশন অফ ক্রুড অয়েল, আর পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকে। পেট্রোলিয়ামের মধ্যে থাকে হচ্ছে অনেক সলিড, লিকুইড আর গ্যাসিয়াস হাইড্রোকার্বন মিক্সড হয়ে থাকে, তার সাথে একটু ওয়াটার থাকে, একটু সল্ট থাকে, আর একটু আর্থ পার্টিকেল মানে মাটিও মিশে থাকে। এগুলো হচ্ছে ক্রুড অয়েলের, ক্রুড অয়েল পেট্রোলিয়ামের কম্পোজিশন। পরে এটাকে আবার রিফাইনিং করতে হয়। এবার দেখো হচ্ছে কোনো কোনো জিনিসকে পুড়ালে ফ্লেম হয়, কোনো কোনো জিনিসকে পুড়ালে ফ্লেম হয় না। যেমন দেখবা কয়লা, ভুটা কয়লাকে পুড়ালে ওটার কোনো ফ্লেম হয় না, ওটা গ্লো করে, কিন্তু মোমবাতিকে পুড়ালে ওটার আবার একটু ফ্লেম হয়। বা মনে করো গ্যাসের চুল্লিতে তোমার হচ্ছে যে এলপিজি কে যে আমরা পুড়াই, ওটারও একটা ফ্লেম হয়, ব্লু কালারের ফ্লেম হয়। তো মনে রাখবা যেই ফুয়েলের মধ্যে ভোলাটাইল মেটেরিয়াল থাকে, কোথায় গেল ভোলাটাইল, পরে লেখা আছে একটা জিনিস, হ্যাঁ, মনে রাখবা ভোলাটাইল মেটেরিয়াল যার মধ্যে থাকে তারই ফ্লেম হবে। ভোলাটাইল মেটেরিয়াল, ভোলাটাইল মেটেরিয়াল যার মধ্যে থাকে সে তারই ফ্লেম হবে। ভোলাটাইল মেটেরিয়াল কি, যেটা খুব ইজিলি ইভাপোরেট হয়ে যায়, যেটা খুব ইজিলি ইভাপোরেট হয়ে যায়। ইভাপোরেট হয়ে যাওয়া মানে কি, যেটা গ্যাসে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এইখানে লেখা আছে কোথাও একটা। ও, ভোলাটাইল নিশ্চয়ই লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি হাতের মধ্যে স্পিরিট দিলা, ওই যে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিই, হ্যান্ড স্যানিটাইজার দিলে হাতটা ঠান্ডা হয়ে যায় কেন, ওটা ছিল লিকুইড, কিন্তু সঙ্গে সঙ্গে ওটা কি হয়েছে, ভেপোরাইজ হয়ে যাচ্ছে। ভেপোরাইজ হয়ে হাতটাকে ড্রাই করে ঠান্ডা করে দিচ্ছে। তার মানে স্পিরিট হচ্ছে একটা কি বলতো, ভোলাটাইল মেটেরিয়াল। তুমি স্পিরিটে একটু আগুন দিয়ে দাও, দেখো হোপ করে চলবে, একটা ফ্লেম দিয়ে চলবে। তো হুইচ সাবস্টেন্স বার্ন উইথ ফ্লেম, যেই ফুয়েল গুলো গ্যাসিয়াস ফর্মে আছে, কথাটা শোনো, যেই ফুয়েল গুলো গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায়, অথবা যেই সলিড বা লিকুইড ফুয়েল গুলো কে পুড়ালে ভেপোরাইজ হয় মানে গ্যাসিয়াস ফর্ম নেয়, তাদেরই ফ্লেম হয়, মানে ভোলাটাইল মেটেরিয়াল। অল দ্য গ্যাসিয়াস ফুয়েল বার্ন উইথ এ ফ্লেম, বাট অনলি দোজ সলিড এন্ড লিকুইড ফুয়েল হুইচ ভেপোরাইজ অন হিটিং টু ফর্ম এ গ্যাস বার্ন উইথ এ ফ্লেম। খুব ইম্পর্টেন্ট কিন্তু, গ্যাসিয়াস ফুয়েল তো অলরেডি গ্যাসে আছেই, বুঝতে পারছো, গ্যাসিয়াস ফুয়েল তো অলরেডি গ্যাসিয়াস ফর্মে আছে, ওর তো ফ্লেম হবেই। যেমন এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ওটার তো ফ্লেম হবে। কিন্তু সলিড ফুয়েল যেমন ধরে নাও মোম, তারপরে মনে করো লিকুইড ফুয়েল, লিকুইড ফুয়েল এক্সাম্পল মনে করো কেরোসিন, এগুলোকে যখন তুমি হিট করবে এটা সলিড বা লিকুইড থেকে গ্যাস হবে, মানে ভেপোরাইজ হবে, ভেপোরাইজ হলেই ওটার ফ্লেম হবে।
তো এক্সাম্পল গ্যাসিয়াস ফুয়েলের এক্সাম্পল হচ্ছে কুকিং গ্যাস এলপিজি, সলিড ফুয়েলের এক্সাম্পল ওয়্যাক্স, আর লিকুইড ফুয়েলের এক্সাম্পল কেরোসিন। এগুলোর ফ্লেম হয়। এবার কোন কোন জিনিসের ব্লু ফ্লেম হয়, আবার কোন কোন জিনিসের ইয়েলো ফ্লেম হয়। হ্যাঁ, দেখবা যে রান্নার যে গ্যাস আমাদের মারা যে রান্না করে ওটার একটু ব্লু ফ্লেম হয়, কিন্তু মোমবাতির যে ক্যান্ডেলের যে ফ্লেমটা ওটা আবার ইয়েলো কালারের ফ্লেম হয়। সেটার আবার কারণ কি, যে যদি অক্সিজেন সাপ্লাই যদি সাফিসিয়েন্ট পায় তাহলে ব্লু ফ্লেম হবে। আর যদি অক্সিজেন সাপ্লাই যদি ইনসাফিসিয়েন্ট যদি পায়, অক্সিজেন সাপ্লাই যদি ইনসাফিসিয়েন্ট পায়, তাহলে ইয়েলো কালারের ফ্লেম হবে। দেখবা যে আমাদের গ্যাসের চুল্লিতে আহ অল্প অল্প ফুটো ফুটো থাকে, তাই কি না? মানে নেই, দাঁড়াও, পরে আবার দেখাচ্ছি, একটা জায়গাতে আছে। কথা বলো না। সবুজ কালারের, সবুজ কালারের ওটা আহ ওটা কেমিক্যাল কম্পোজিশনের জন্য হয়। হ্যাঁ, মেইনলি এই যে দেখো, আমাদের যে গ্যাস সিলিন্ডারে যে এখানে ছোট ছোট এই যে এই চুল্লিটাতে যে ছোট ছোট এরকম ফুটো ফুটো দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি না? এই যে ফুটো ফুটো গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই ফুটো গুলো দিয়ে অক্সিজেন ঢোকে, তার মানে অক্সিজেন সাপ্লাই বেশি থাকে। সেই জন্য ওই এলপিজিটা ফুললি বার্ন হয়। এলপিজিটা, এলপিজির মধ্যে যত কার্বন আছে কার্বনের কমপ্লিট কম্বাশন হয়, ফুললি বার্ন হয়। ফুললি বার্ন হলে ইয়েলো কালারের, সরি, ব্লু কালারের ফ্লেম হবে। কিন্তু মোমবাতির কেন স্যার আবার ইয়েলো কালারের ফ্লেম হয়? ও কি অক্সিজেন পাচ্ছে না? দেখো, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে মোমবাতির ক্যান্ডেলের অনেক ফ্লেমের অনেকগুলো রিজিয়ন হয়, একটা হয় ডার্ক জোন, একটা হয় হচ্ছে তোমার ইয়েলো জোন, তাই কি না? আর একটা হয় হচ্ছে তোমার ব্লু জোন। মনে পড়ছে? ক্লাস 8-এ ছিল এটা। এবার দেখো, সবার বাইরের জোনটা ফুললি অক্সিজেন পাচ্ছে তাই ব্লু কালারের ফ্লেম হচ্ছে। মাঝখানের যে জায়গাটা, এ অত বেশি অক্সিজেন পাচ্ছে না, এ অত বেশি অক্সিজেন পাচ্ছে না। আর ভিতরের জায়গাটা তো অক্সিজেন একদমই পাচ্ছে না, ভিতরেরটা একদমই অক্সিজেন পাচ্ছে না। সেজন্য ভিতরেরটা ডার্ক কালারের হয়েছে, মানে ওখানে যেটা কার্বন, ওটা কার্বনটা কার্বনই আছে, ওই কার্বনটা কার্বনই কার্বন হয়েই আছে। বুঝলা? এখানে মনে করো যা কার্বন আছে, ধরে নাও দুটা কার্বন আছে, কিছু কার্বন অক্সিজেনের সাথে রিয়াক্ট করছে, করে কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে, হিট হচ্ছে, লাইট হচ্ছে, কিন্তু যেই কার্বনটা তোমার ইয়ে হচ্ছে না, মানে অক্সিজেন পাচ্ছে না, সেই কার্বনটা ফুট করে মানে গ্লো করছে, সেই জন্য ইয়েলো কালারের ফ্লেম হচ্ছে। আর বাইরের জোনে যত কার্বন আছে, ওয়্যাক্স থেকে যত কার্বন বেরোলো, সবগুলো কার্বনই অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, তাই এটা ফুললি কম্বাশন হচ্ছে, তাই এটা ব্লু কালারের ফ্লেম হচ্ছে। তো যেহেতু ক্যান্ডেলের ভিতরের জায়গাটাই বেশি, মানে ইয়েলো ইয়েলো কালারের পার্টটাই বেশি, তাই মনে হয় যে মোমবাতির যে ফ্লেমটা সেটা ইয়েলো কালারের ফ্লেম, কিন্তু ওর মধ্যে 3টা জোন থাকে। তোমরা এই ক্লাসের জন্য শুধু মনে রাখবে মোমবাতি ইয়েলো কালারের ফ্লেমের জন্যই হয়, ইয়েলো কালারেরই ফ্লেম হয়। তো কি বললাম, যে যদি সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই থাকে, যদি সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই যদি সাফিসিয়েন্ট থাকে, তাহলে ফুয়েলটা কমপ্লিটলি বার্ন হয়, বার্ন কমপ্লিটলি, তখন ব্লু কালারের ফ্লেম হবে, তখন ব্লু কালারের ফ্লেম হবে। আর ব্লু কালারের ফ্লেমের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা লাইট কম কিন্তু হিট বেশি। বুঝতে পারলা? ডাজ নট প্রডিউস মাচ লাইট। হ্যাঁ, সে সো ইট ইজ সেইড টু বি নন লুমিনাস, নন লুমিনাস অর নট লাইট গিভিং ফ্লেম, মানে অত বেশি আলো হয় না। তো কাদের কাদের হচ্ছে তোমার ব্লু কালারের ফ্লেম হয়? সরি, হোয়াইট গ্যাস স্টোভ, কুকিং গ্যাস, এলপিজি বার্নস উইথ এ ব্লু নন লুমিনাস ফ্লেম, কারণ ওখানে অক্সিজেন সাপ্লাইটা বেশি থাকে। দ্য গ্যাস স্টোভস হ্যাভ হোলস, ছোট ছোট ফুটো থাকে, ফর এয়ার টু মিক্স প্রপারলি উইথ কুকিং গ্যাস। তাহলে কুকিং গ্যাসটা কি সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে, সাফিসিয়েন্ট অক্সিজেন পেলে কি কমপ্লিটলি বার্ন হচ্ছে, কমপ্লিটলি বার্ন হলে কোন কালারের ফ্লেম হবে? ব্লু কালারের ফ্লেম হবে। আর ইয়েলো কালারের ফ্লেম কি বললাম, যে সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই পাবে না, ইনসাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই, তার মানে কি কমপ্লিটলি বার্ন হচ্ছে না, বার্ন ইনকমপ্লিটলি। আর ইনকমপ্লিট বার্ন হলে ইয়েলো কালারের ফ্লেম হবে।
ইয়েলো কালারের ফ্লেমের আবার ক্যারেক্টারিস্টিক্স কি, এটা লাইট বেশি কিন্তু হিট কম, প্রডিউসেস লাইট, সেই জন্য এটাকে বলে লুমিনাস অর লাইট গিভিং ফ্লেম। যেমন এখানে দেখো লেখা আছে হোয়াই ডাজ ক্যান্ডেল বার্ন উইথ এ ইয়েলো লুমিনাস ফ্লেম। ক্যান্ডেলের কেন ইয়েলো লুমিনাস ফ্লেম হয়? তার কারণ হচ্ছে এই এই জায়গাটাতে দেখো, আবার আমি বুঝাচ্ছি ক্যান্ডেলের ইয়েটা দিয়ে। মনে করো এই জায়গাটাতে একটা সলতা থাকে, তাই কি না, যেটাকে বলে উইক। এবার যখন ক্যান্ডেলটা এরকম করে ফ্লেমের হিটটা যখন নিচের দিকের ওয়্যাক্সটাতে পাচ্ছে, ওয়্যাক্সটা মেল্ট হচ্ছে, এখানে ওয়্যাক্সটা মেল্ট হচ্ছে, মেল্ট হয়ে ওয়্যাক্সটা পোলতাটাকে ভিজাচ্ছে, তারপরে ওটা ভেপোরাইজ হচ্ছে, ওয়্যাক্সটা ভেপোরাইজ হচ্ছে। ভেপোরাইজ হওয়া মানে কি, ওয়্যাক্সের মধ্যে থাকে কার্বন, ওয়্যাক্সের মধ্যে থাকে কার্বন। এবার কি, ভিতরের রিজিয়নটা বেশি অক্সিজেন পাচ্ছে না, মনে করো এই কার্বনটা অক্সিজেন পাচ্ছে কিন্তু এই কার্বনটা মনে করো অক্সিজেন পাচ্ছে না, এই কার্বনটা অক্সিজেন পেলো কিন্তু এই কার্বনটা অক্সিজেনটা পেলো না। তাহলে এই কার্বনটা তো তোমার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস করে ধোঁয়া হয়ে বেরোয় যাবে, কিন্তু এই কার্বনটা কি করবে, এই কার্বনটা ইনকমপ্লিট কম্বাসন হলো, এই খালি গ্লো করবে, গ্লো করবে, এই কার্বনটা গ্লো করবে। তার মানে কি, এখানে সবগুলো কার্বনের কম্বাসন হচ্ছে না, ইনকমপ্লিট কম্বাসন, কোনোটার হচ্ছে কোনোটার হচ্ছে না। যেই কার্বনটার হচ্ছে না ওরা ফুট ফুট করে ফোটে, এই যেই কার্বনটার হলো না ওটা ফুটবে, কয়লার মতো ফুটবে। ফোটার জন্য মানে বার্স্ট হবে, বার্স্ট হওয়ার জন্য ইয়েলো কালারের স্পার্কলিং হয়। তো আমরা তো আর স্পার্কলিংটা দেখতে পাই না, আমরা মনে হয় যেন এই জায়গাটা ইয়েলো কালারের গ্লো করছে, মানে ইয়েলো কালারের ফ্লেমটা, বুঝতে পারলাম? অ্যাকচুয়াল ঘটনাটা এটা হয় যে when a candle is lighted the wax melts, প্রথমে ওয়্যাক্সটা মেল্ট হলো, মেল্ট হয়ে পরে তারপরে ওটা রাইজ আপ দ্য উইক মানে পোলতাটার মধ্যে ঢুকে গেল, পোলতাটার মধ্যে ঢোকার পরে ওটা ভেপরে কনভার্ট হবে মানে গ্যাস। ইন ক্যান্ডেল দেয়ার ইজ নো প্রভিশন ফর প্রপার মিক্সিং অফ অক্সিজেন, অক্সিজেন ঢোকার কোনো রাস্তা নেই। তার মানে কি, ইনকমপ্লিট কম্বাসন হবে। ইনকমপ্লিট কম্বাসন অফ wax in a candle produces small unburned pole particle, কিছু কিছু পোল পার্টিকেল বার্ন হচ্ছে না। These solid carbon particles rise in the flame, এই কার্বন পার্টিকেল গুলো উপরের দিকে রাইজ হয়, হিট হয় আর গ্লো করে, গ্লো করে, ওগুলো কার্বন ডাই অক্সাইড হয় না, ওগুলো গ্লো করে মানে ছোট ছোট স্পার্কলিং এর মতো ফোটে, টু গিভ ইয়েলোইশ লাইট, টু গিভ আউট ইয়েলোইশ লাইট। বুঝতে অসুবিধা হলে বলো। ক্যান্ডেলের মধ্যে কেন ইয়েলো কালারের লুমিনাস ফ্লেম হয়? আচ্ছা, তারপরে দেখো কোন কোন জিনিসের আবার ফ্লেম হয়ই না। হ্যাঁ, যেমন মনে করো উনানের মধ্যে যে কয়লাকে পোড়ানো হয়, কয়লার আগে এই শুরু শুরুতে একটু ফ্লেম হবে, মানে ওর মধ্যে যা ভোলাটাইল মেটেরিয়াল ছিল ওটা যখন ভেপোরাইজ হবে ততক্ষণ ফ্লেম হবে 2-1 মিনিট, তারপরে ওটা আর ফ্লেম হবে না, ওটা গ্লো করবে। যেমন রেস্টুরেন্টে ভাট্টিতে নান বানাতে দেখেছো, ভাট্টিতে যে নান বানায় ওখান থেকে কি ফ্লেম বেরোয়? ফ্লেম বেরোয় না, কিন্তু ভিতর দিকে যদি দেখো দেখো কয়লাগুলো গ্লো করছে। কেন? কারণ ওদের মধ্যে কি নাই, ওদের যে ফুয়েলটা সলিড বা লিকুইড ফুয়েল যাই হোক না কেন, ওটা ভেপোরাইজ হচ্ছে না, মানে ভোলাটাইল না। ভেপোরাইজ হলেই, আমি কি বলেছিলাম, ভেপোরাইজ হলেই ফ্লেম হবে, ভেপোরাইজ না হলে কিন্তু ফ্লেম হবে না। সেই জন্য দেখো এখানে লেখা আছে বার্ন উইদাউট প্রডিউসিং এ ফ্লেম, এক্সাম্পল কোল, তারপরে হচ্ছে চারকোল, এগুলো। এবার কথাটা কি, যে হোয়াই কোল এন্ড চারকোল ডু নট প্রডিউস ফ্লেম। এই তো এখানে লেখা আছে যে কোল এন্ড চারকোলের মধ্যে কি একটু ভোলাটাইল মেটেরিয়াল থাকে, সাম ভোলাটাইল আনস্টেবল সাবস্টেন্স থাকে, তো শুরু শুরুতে ফ্লেম হবে। সো হোয়েন কোল এন্ড চারকোল আর ইগনাইটেড দ্য ভোলাটাইল সাবস্টেন্স ভেপোরাইজ এন্ড বার্ন উইথ এ ফ্লেম ইন দ্য বিগিনিং, শুরু শুরুতে। কিন্তু যখন সব ভোলাটাইল সাবস্টেন্স বার্ন হয়ে যাবে, when all the volatile substances get burned, the remaining coal and charcoal or charcoal just glow, ওরা শুধু গ্লো করে, gives heat without producing any flame, শুধুমাত্র হিট দেয় কিন্তু কিন্তু কোনো ফ্লেম হয় না। ঠিক আছে, এবার তোমরা একটু বইটা বইটা বের করো,
বইটার থার্ড পার্টটা বের করো, এই পার্ট। কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন কম্পাউন্ডস। কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বন কম্পাউন্ডস। আমরা যে কার্বন কম্পাউন্ড গুলো এখানে পড়বো, কয়েকটা পড়বো, যে মিথেন পড়বো, থানোইক অ্যাসিড পড়বো, এরকম দুই একটা কেমিক্যাল প্রপার্টি পড়বো। তো মোস্ট কমন কার্বন কম্পাউন্ডস আর হাইড্রোকার্বনস, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এগুলো আমরা অলরেডি জানি। তা আমরা এদের কোন কোন কেমিক্যাল প্রপার্টি পড়বো? আমরা পড়বো এদের আমরা এদের কোন কোন প্রপার্টি পড়বো? আমরা পড়বো হচ্ছে এদের, এই দিকে দেখো, কম্বাশন রিয়াকশন পড়বো, সাবস্টিটিউশন রিয়াকশন পড়বো, আর অ্যাডিশন রিয়াকশন পড়বো। এই রিয়াকশন গুলো পড়বো, এছাড়া আরো অনেক রিয়াকশন আছে, সেগুলো একটু দেখবো, মেইনলি এগুলো আমরা পড়বো। কম্বাশন রিয়াকশন মানে কি? কম্বাশন মানে কি? বার্নিং করা, তাই কি না? কম্বাশন মানে হচ্ছে বার্নিং করা, অক্সিজেনের প্রেজেন্সে কোনো কিছুকে বার্ন করা, যদি কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, হিট আর লাইট প্রডিউস হয়। তাহলে এটা হচ্ছে ডেফিনেশন যে the process of burning of a carbon compound in air to give carbon dioxide, water, heat and light is known as combustion. কম্বাশনের আরেকটা নাম বার্নিং। কম্বাশনের আরেকটা নাম বার্নিং। তো যতগুলো, বেশিরভাগ কার্বন কম্পাউন্ডস গুলো আছে, মোস্ট অফ দা কার্বন কম্পাউন্ড বার্ন ইন এয়ার টু প্রডিউস এ লট অফ হিট। যেমন এক্সাম্পল, অ্যালকেনের এক্সাম্পল নিয়ে নাও, মিথেন, ইথেন, প্রোপেন। এগুলোকে যদি তুমি বার্ন করো, প্রচুর হিট প্রডিউস হবে, প্রডিউস এ লট অফ হিট, ডিউ টু হুইচ অ্যালকেনস আর এক্সিলেন্ট ফুয়েল। অ্যালকেনকে আমরা এক্সিলেন্ট ফুয়েল হিসেবে ইউজ করতে পারি। যেমন মনে করো মিথেনকে নিয়ে নাও, মিথেন। মিথেন হচ্ছে একটা ন্যাচারাল গ্যাস। মিথেনকে যদি পুরানো হয়, যদি সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই দিতে পারো, সাফিসিয়েন্ট সাপ্লাই অফ এয়ার, এয়ার মানে এখানে অক্সিজেন, তাহলে কি কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, আর তৈরি হবে লট অফ হিট। যেমন এখানে কেমিক্যাল রিয়াকশনটা দেওয়া আছে, এই যে মিথেন, CH4, মিথেন CH4 ইন দা প্রেজেন্স অফ অক্সিজেন। তাহলে কার্বন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি বানাবে? কার্বন ডাই অক্সাইড। আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে রিয়াক্ট করে কি বানাবে? H2O। কি বুঝতে পারছো তো? আর তৈরি হবে লট অফ হিট অ্যান্ড লাইট। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। এটা হচ্ছে মিথেনের কম্বাশনের কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে ন্যাচারাল গ্যাস মানে মিথেন যেহেতু প্রচুর হিট প্রডিউস করে, তাই এটাকে আমরা বাড়িতে, ট্রান্সপোর্টে আর ইন্ডাস্ট্রিতে ফুয়েল হিসেবে ইউজ করি। যেমন হচ্ছে এলপিজি। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মধ্যেও একটা অ্যালকেন আছে। অ্যালকেনটার নাম হচ্ছে বিউটেন। বিউট মানে চারটা কার্বন, C4H10, বিউটেন আছে। তো বিউটেন তাই একটা এক্সিলেন্ট ফুয়েল। বিউটেন দিয়েও অনেক গাড়ি চালানো হয়। এবার চলে আসা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে যদি আমি এয়ারে বার্ন করি, তাহলে কোন কালারের ফ্লেম তৈরি হবে? ব্লু কালারের নন শুটি ফ্লেম তৈরি হবে। ব্লু কালারের নন শুটি ফ্লেম তৈরি হবে। স্যার নন শুটি মানে কি? কোনো ধোঁয়া হবে না, সেই জন্য মিথেন, ইথেন এগুলোকে ক্লিন ফ্লেম বলে, ক্লিন ফ্লেম। হ্যাঁ, এগুলোর ইউজ এখন ধীরে ধীরে বাড়ছে। স্যার কেন এদের ব্লু কালারের নন শুটি ফ্লেম তৈরি হয়? যেমন আমি বললাম বিউটেন, আর আমি বললাম হচ্ছে
বিউটিন, কথাটা বোঝো। বিউটেনের ফর্মুলা কি? বিউটেন এটা একটা অ্যালকেন, অ্যালকেন মানে CnH2n +2। আর অ্যালকিন, বিউটিন, অ্যালকিনের ফর্মুলা কি? CnH2n, তাই তো? এবার আছে বিউট। বিউট মানে কি? চারটা কার্বন, তার মানে C4H4 × 2, 8 + 2 কত হয়? 10। আর বিউটিন, বিউটিনে C4H2n মানে 4 × 2 8। তাহলে এখানে হিসাব করে দেখো, এখানে 10টা হাইড্রোজেনে 4টা কার্বন, এখানে 10টা হাইড্রোজেনে 4টা কার্বন, মাল্টিপ্লাই 100 কত হচ্ছে? 40%, একই না? আর এখানে 8টা হাইড্রোজেনে 4টা কার্বন, এখানে 8টা হাইড্রোজেনে 4টা কার্বন, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে? 50%। কথাটা বুঝলা? তার মানে এখানে কার্বনের কনসেন্ট্রেশনের পার্সেন্টেজ কম, কার্বনের কনসেন্ট্রেশনের পার্সেন্টেজ কম, এখানে কার্বনের পার্সেন্টেজ অনেক বেশি। স্যাচুরেটেড এর মধ্যে কার্বনের পার্সেন্টেজ কম হাইড্রোজেনের রেসপেক্টে, স্যাচুরেটেড এ কার্বনের হাইড্রোজেনের রেসপেক্টে কার্বনের স্যাচুরেশনটা একটু কম, কার্বনের পার্সেন্টেজটা কম। কিন্তু আনস্যাচুরেটেড এ আমি তোমাদেরকে হিসাব দেখাই দিলাম, আনস্যাচুরেটেড এ হাইড্রোজেনের রেসপেক্টে কার্বনের পার্সেন্টেজটা অনেক বেশি। তাহলে এবার যদি অক্সিজেন রিয়াক্ট করে, বার্নিং এর সময় যদি অক্সিজেন রিয়াক্ট করে, 40% কার্বনকে অনেক তাড়াতাড়ি তোমার কম্বাশন করে দেবে, কিন্তু 50% কার্বনকে, সবগুলো কার্বনকে নাও করতে পারে। কথাটা বুঝলা? তাহলে এখানে, এখানেও কম্বাশন হচ্ছে, এখানেও কম্বাশন হচ্ছে, কিন্তু কথাটা আমাকে বলো কোনটাতে কমপ্লিট কম্বাশন হওয়ার চান্স বেশি? 40%টাতে নাকি 50%টাতে? আমাকে বলো কোনটাতে কমপ্লিট কম্বাশন হওয়ার চান্স বেশি, যেটাতে কার্বন কম না যেটাতে কার্বন বেশি? যেটাতে কম, এটাতে কমপ্লিট কম্বাশন হওয়ার চান্স বেশি, হ্যাঁ কি না? কারণ এখানে কার্বনের পার্সেন্টেজটা একটু কম। কিন্তু এখানে কিরকম কম কম্বাশন হতে পারে? ইনকমপ্লিট কম্বাশন হতে পারে, ইনকমপ্লিট কম্বাশন হতে পারে। তাহলে কমপ্লিট কম্বাশন হলে কোন কালারের ফ্লেম হয়? একটু আগে বলেছিলাম, ব্লু কালারের। আর ইনকমপ্লিট কম্বাশন হলে কোন কালারের ফ্লেম হবে? ইয়েলো কালারের ফ্লেম হবে। এবার বুঝতে পারলাম যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আবার বলছি স্যাচুরেটেড হাইড্রোকার্বন কে যদি তুমি সাফিসিয়েন্ট অক্সিজেন দিয়ে, মানে তুমি যদি এয়ারে যদি বার্ন করো, তাহলে ওটা জেনারেলি ব্লু কালারের নন শুটি ফ্লেম হবে। নন শুটি ফ্লেম মানে কোনো রকমের ধোঁয়া হবে না। কারণ আমি এখনই কি বললাম, এইদিকে দেখো, বিকজ দ্য পার্সেন্টেজ অফ কার্বন ইন দ্য স্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজ কম্পারেটিভলি লো। আর সেই পার্সেন্টেজটা কিভাবে বের করলাম আমি এখানে দেখিয়েও দিলাম। কিন্তু এখানে 10টা হাইড্রোজেনে 4টা কার্বন, আর এখানে 8টা হাইড্রোজেনে 4টা কার্বন, হ্যাঁ কি না? সেই দিক থেকে এটার পার্সেন্টেজটা কম বেশি। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কার্বনের পার্সেন্টেজ কম হওয়ার জন্য কি বললাম, কি হওয়ার, অক্সিডাইজ হওয়ার মানে কমপ্লিটলি অক্সিডাইজ হওয়ার চান্স বেশি থাকে, মানে কমপ্লিট কম্বাশন হওয়ার চান্সেস বেশি থাকে। সেই জন্য ওগুলো ব্লু কালারের নন শুটি ফ্লেম হয়, কোনো ধোঁয়া হয় না। কিন্তু স্যার যদি আমি মনে করো আমার কাছে স্যাচুরেটেড হাইড্রোকার্বনই আছে, কিন্তু আমি সাপ্লাই অফ এয়ারটাকে একটু কি কমিয়ে দিয়েছি, রিডিউস করে দিয়েছি, আমি অক্সিজেন সাপ্লাইটা একটু কমিয়ে দিয়েছি, তাহলে আবার কিন্তু, যদি অক্সিজেন সাপ্লাইটা যদি একটু কমিয়ে দেওয়া যায়, এটাকে যদি একটু কমিয়ে দেওয়া যায়, তাহলে কি আর কমপ্লিট কম্বাশন হবে? তখন আবার কি হবে? ইনকমপ্লিট কম্বাশন। তখন আবার কিন্তু ব্লু না হয়ে কি হবে? ইয়েলো কালারের ফ্লেম হবে। তার মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বন যে সবসময় ব্লু কালারেরই ফ্লেমে জ্বলবে এমন কোনো মানে নেই। ব্লু কালারের ফ্লেমে তখনই জ্বলবে যখন অক্সিজেন সাপ্লাইটা সাফিসিয়েন্ট। আর যদি অক্সিজেন সাপ্লাইটা সাফিসিয়েন্ট না থাকে তখন কিন্তু ইনকমপ্লিট কম্বাশন হবে, তখন কিন্তু আবার ইয়েলো কালারের ফ্লেম হবে। বুঝতে পারছো তো? তো ওটাও এখানে দেখো লেখা আছে, ইফ হাউএভার সাপ্লাই অফ এয়ার ফর বার্নিং ইজ রিডিউসড, দেন ইনকমপ্লিট কম্বাশন of even saturated hydrocarbon will take place and they will burn, producing a
শুটি ফ্লেম, শুটি মানে ওটার স্মোক হবে, ইয়েলো কালারের ফ্লেম হবে কিন্তু ওটার শুটি ফ্লেম হবে, মানে ধোঁয়া হবে ওটার। যেমন দেখবা যে গ্যাসের ওভেনে যখন আমরা যে যে চাবিটা আছে, চাবিটাকে যখন ফুল ভলিউমে রাখি তখন ইয়েলো কালারের ফ্লেম হয়, কিন্তু যখন ওটাকে একটু কমাই দিই তোমার ইয়েটা, তখন আবার একটু ব্লু, সরি, যখন ফুল ভলিউমে থাকে তখন ব্লু কালারের ফ্লেম হয়, যখন ওটাকে কমাই দিই তখন ওটা ইয়েলো কালারের ফ্লেম হয়, তাই কি না? দেখো বুনসেন বার্নার, এই যে বুনসেন বার্নার কিরকম দেখতে, বুনসেন বার্নারটা কোথায় ছিল যেন, বুনসেন বার্নারটা নাই এখানে। বুনসেন বার্নার তোমার ল্যাবরেটরিতে, কেমিস্ট্রি ল্যাবে কখনো গেছো? কেমিস্ট্রি ল্যাবে যদি যাও তাহলে দেখবে যে এইরকম একটা এইরকম একটা বার্নার পাওয়া যায়, এইরকম একটা বার্নার পাওয়া যায়, এর উপরে একটা ট্রাইপড স্ট্যান্ড রেখে কিছু না কিছুকে এরকম করে মানে গরম করা যায়, বুঝতে পারলা? ডায়াগ্রামে দেখেছো? এটাকে বুনসেন বার্নার বলে। এবার বুনসেন বার্নারেরও এইদিকে একটা চাবি থাকে, বুঝতে পারলা? এবার এইখানে ফুটো ফুটো থাকবে, এই জায়গাটাতে কিছুটা ফুটো ফুটো থাকে, এখানেও দেখবা ফুটো ফুটো আছে। যদি বুনসেন বার্নারের চাবিটাকে ফুল ওপেন করে দাও তখন দেখবে এখান দিয়ে ব্লু কালারের ফ্লেম বেরোচ্ছে, ব্লু কালারের ফ্লেম, কোনো ধোঁয়া নেই। কিন্তু চাবিটাকে যদি একটু কম ঘুরাও, তার মানে অক্সিজেন সাপ্লাইটা কমে গেল, তখন আবার কিন্তু ইয়েলো কালারের আর একটু ধোঁয়া ধোঁয়া ফ্লেম হবে। কথাটা বুঝতে পারলা? ওটাও এখানে লেখা আছে যে লেটাস উই উইল ইউজ আ বুনসেন বার্নার। এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট করো, বুনসেন বার্নার ল্যাবরেটরি। এই যে যদি ফার্স্ট কিপ দ্য হোল ফুললি ওপেন, ফুললি ওপেন রাখলে অক্সিজেন সাপ্লাইটা বেশি থাকবে, অক্সিজেন সাপ্লাইটা বেশি থাকলে কমপ্লিট কম্বাশন হবে, কমপ্লিট কম্বাশন হলে ব্লু কালারের ফ্লেম হবে, আর কোনো ওটার ধোঁয়া হবে না। কিন্তু যদি আমি চাবিটাকে ঘুরিয়ে অক্সিজেন সাপ্লাইটা যদি কমিয়ে দিই, হোলগুলোকে যদি স্মলার অ্যান্ড স্মলার করতে থাকি, তখন দেখবা যে আর ইনকমপ্লিট কম্বাশন হবে, মানে অক্সিজেনটা বেশি ঢুকতে পারবে না। ইনকমপ্লিট কম্বাশন হলে কি, শুটি ফ্লেম হবে, শুটি ফ্লেম বা ধোঁয়া ধোঁয়া হবে। আরো যদি কমপ্লিটলি ক্লোজ করে দাও, একদম যদি বন্ধ করে দাও, তাহলে হাইলি শুটি ফ্লেম হবে, মানে খালি ধোঁয়াই বেরোতে থাকবে। এখানে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তারপরে দেখো, এই যে দেখো গ্যাস স্টোভ, এখন যদিও আর ইউজ হয় না, স্টোভ আর এখন ইউজ হয় না, যেটা কেরোসিন দিয়ে চালাতে হতো, কেরোসিন স্টোভ ইউজড ইন আওয়ার হোম হ্যাজ টাইনি টাইনি হোলস, হ্যাঁ, যাতে করে এয়ার ঢুকতে পারে, আর এয়ার যত ঢুকবে অক্সিজেন সাপ্লাই তত বেশি হবে, কমপ্লিট কম্বাশন হবে, কমপ্লিট কম্বাশন হলে স্মোকলেস ব্লু ফ্লেম হবে। ঠিক আছে? এই যে দেখো আমাদের বাড়িতেও যে ওভেনটা থাকে, এই ওভেনের মধ্যেও এখানে দেখো ছোট ছোট এরকম ফুটো আছে, এই যে এখানে ছোট ছোট ফুটো আছে, আর এই ফুটোগুলো কতটা ওপেন হবে কতটা ক্লোজ হবে সেটা আমরা কন্ট্রোল করি এই যে এইটা দিয়ে, এই চাবিটা দিয়ে। হ্যাঁ, এটা যদি আমরা পুরোটা ঘুরিয়ে দিই, একদম ফুললি ওপেন করে দিই, অক্সিজেন বেশি ঢুকবে। কি বুঝতে পারছো তো? অক্সিজেন বেশি ঢুকতে পারবে, যে অক্সিজেন বেশি ঢুকলে এখানে ব্লু কালারের ফ্লেম হবে, কোনো ধোঁয়া হবে না। কিন্তু যদি আমরা চাবিটাকে একটু কম ঘুরাই, সাপোজ আমরা এতটা দিয়ে রাখলাম, ফুললি মনে ওটা এতটা, কিন্তু আমরা এতটা না গিয়ে আমরা এতটুকুনি ঘুরালাম, তাহলে কি, তাহলে অক্সিজেন বেশি ঢুকতে পারবে না। অক্সিজেন বেশি না ঢুকতে পারলে কি, যে এলপিজিটা যে আসছে ওটা কমপ্লিট কম্বাশন হবে না, তখন এখান দিয়ে কিন্তু ধোঁয়া ধোঁয়া একটু ইয়েলো কালারের ফ্লেম হবে, কিন্তু ধোঁয়াও হবে, ওটার একটু ধোঁয়া হবে। এইবার দেখো যে তোমার বাড়িতে যদি, যেই ওভেনে তুমি রান্না করছো, যদি তুমি দেখো যে তোমার বাসনপত্রের তলাগুলো কালো হয়ে যাচ্ছে, তার মানে ভাববা তোমার ওভেনের চুল্লিটাকে ক্লিন করা হবে, বুঝতে পারছো? ওটা ক্লিন করা যাবে, তার মানে কি তুমি চাবিটা ঘোরালো অক্সিজেন ঢুকছে না, তার মানে কি ব্লক হয়ে গেছে। এই যে দেখো এখানে লেখা আছে যে ইফ দ্য বটম
if the bottom of the cooking utensils in our home are getting blackened, it shows that the air holes of the gas stoves or kerosene stoves are getting blocked and the fuel is not burning completely. তাহলে তখন ওটাকে আমাদেরকে পরিষ্কার করাতে হবে। এবার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই যে দেখো, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে যদি বার্ন করি তাহলে কি হবে, একটু আগে আমি বুঝালাম। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে কার্বনের পার্সেন্টেজ কম্পারেটিভলি, দেখো বলো, কার্বনের পার্সেন্টেজ কম্পারেটিভলি হাই, একই না? হাই কার্বন, তাহলে এটার কি, অক্সিজেন দিলেও ইনকমপ্লিট কম্বাশন হওয়ারই চান্স বেশি থাকে। তখন ইয়েলো কালারের শুটি ফ্লেম হবে, ইয়েলো কালারের শুটি মানে ধোঁয়া সমেত ফ্লেম হবে, ইয়েলো কালারের শুটি ফ্লেম হবে। তো যেমন দেখো এখানে তাই ওটা লেখা আছে যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সেটা অ্যালকিন বলো অ্যালকাইন বলো, বার্ন ইন এয়ার, বার্ন ইন এয়ার উইথ এ ইয়েলো শুটি ফ্লেম প্রডিউসিং ব্ল্যাক স্মোক। সেটা তুমি ইথিন নাও, ইথাইন নাও, যাই নাও না কেন, এদের শুটি ফ্লেম হবে। এবার কেন হবে বলো, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে আমি একটু আগে কি বুঝালাম, বিকজ the percentage of carbon in unsaturated hydrocarbon is comparatively higher, which does not get oxidized completely in the oxygen of air, সেই জন্য ওদের ইনকমপ্লিট কম্বাশন হয় আর ইয়েলো কালারের শুটি ফ্লেম হয়। এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। স্যার, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কি কি কোনোভাবেই কমপ্লিটলি কম্বাশন করা যাবে না, আর ব্লু কালারের ফ্লেম কি বানানো যাবে না? যাবে। বাট আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আর যদি তুমি পিওর অক্সিজেন দাও, পিওর অক্সিজেন আর বার্ন ইন পিওর অক্সিজেন, তাহলে অক্সিজেন সাপ্লাই বেশি হবে, তখন কমপ্লিট কম্বাশন হবে, তখন কমপ্লিট কম্বাশন হবে, তখন আবার ব্লু কালারের নন শুটি ফ্লেম তৈরি হবে, মানে কোনো স্মোক তৈরি হবে না, কোনো রকমের স্মোক তৈরি হবে না, নট এনি স্মোক অ্যাট অল, উইদাউট এনি স্মোক অ্যাট অল। ঠিক আছে? তাহলে এরকমই একটা এক্সাম্পল দেওয়া আছে যে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কিন্তু ব্লু কালারের ফ্লেম তৈরি হচ্ছে, এক্সাম্পল অ্যাসিটাইলিন। বলো অ্যাসিটাইলিন কোন হাইড্রোকার্বনের কমন নেম? হ্যাঁ, কোথা থেকে বললাম? হ্যাঁ, মুখস্থ করে বললা কি নাকি এখান থেকে বললে? ইথাইন, ইথাইন, ইথাইনের কমন নাম হচ্ছে অ্যাসিটাইলিন। হ্যাঁ, ইথাইন, আইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাহলে এটা কি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, নাকি না? একে আমরা যদি পিওর অক্সিজেনের সাথে, পিওর অক্সিজেনের সাথে মিক্স করে, মিক্সচার অফ অ্যাসিটাইলিন অ্যান্ড পিওর অক্সিজেন যদি মিক্স করে বার্ন করি, তাহলে পিওর অক্সিজেন হলে কি রকম কম্বাশন হবে? কমপ্লিট কম্বাশন হবে। কমপ্লিট কম্বাশন হলে কোন কালারের ফ্লেম হবে? ব্লু কালারের ফ্লেম হবে, আর কোন রকমের তোমার ইয়ে প্রডিউস হবে না, কি বলতো, স্মোক প্রডিউস হবে না। আর ব্লু কালারের ফ্লেমের কি অনেক হাই টেম্পারেচার হয়, তো এইটা এই জন্য অ্যাসিটাইলিন, অ্যাসিটাইলিন আর পিওর অক্সিজেনের মিক্সচার দিয়ে ওয়েল্ডিং করা হয়, ওয়েল্ডিং, ঝালাই, ঝালাই, এই যে পাশে দেখো লোকটা ঝালাই করছে, oxygen acetylene, acetylene torch being used for welding। তাহলে এই কথাটাই আবার এখানে লেখা আছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট এ মিক্সচার অফ acetylene and air is not used for welding because burning of acetylene in air produces a sooty flame। এয়ার আবার হবে না, এয়ার দিয়ে হবে না, এয়ারের মধ্যে তো পিওর অক্সিজেন নেই, তখন কিন্তু আবার শুটি ফ্লেম হবে, তোমাকে নিতে হবে পিওর অক্সিজেন। এটা হচ্ছে আলাদা একটা ব্র্যাকেট করে দাও। তাহলে স্যার আমাকে বলো যে কমপ্লিট কম্বাশন ভালো নাকি ইনকমপ্লিট কম্বাশন ভালো? বলো, সবাই বলো, কমপ্লিট কম্বাশন ভালো না ইনকমপ্লিট কম্বাশন ভালো? বলো নেহা, নেহা ঢাকা দিচ্ছে না, মুশকুলা।
চিন্তা করো না, আমরা এগুলো শেষ হয়ে গেলে আমরা ডিভিশন করবো তখন ফুললিতে আমাদেরকে তারপরে যারা স্যার 15 দিন পরে আবার ডিসেম্বরে আবার দুটা কি করতো। কি করব মানে 20 তারিখ আগে ডিসেম্বর জন্য এক্সাম ছিল। তোমার তো কেবি না? ও তুমি তো দেখো এরকম কেবি ছিল একটা। তুমি স্টাডি ওভার করতে এটা ও হ্যাঁ, সত্যজিৎ আর তানিশ। শুধু প্রকাশ সত্যজিৎ তো মনে নারায়ণ তো তিনটা গুলো। হ্যাঁ স্যার এটা ঠিক বলছিলেন কবে থেকে এনিওয়ে, না 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 আমার গরম লাগছে। এবার দেখো, ইনকমপ্লিট কম্বাসন ভালো না কমপ্লিট কম্বাসন ভালো? অবশ্যই কমপ্লিট কম্বাসন ভালো। তো কেন স্যার ইনকমপ্লিট কম্বাসনের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? দেখো, ইনকমপ্লিট কম্বাসনের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। এক নাম্বার, যে সুটটা তৈরি হবে মানে ধোঁয়াটা, ওটার জন্য পলিউশন হবে। তারপরে কুকিং ইউটেনসিল ব্ল্যাকেন হয়ে যাবে, ব্ল্যাকেন কুকিং ইউটেনসিল। তারপরে চিমনি ব্লক হয়ে যাবে, ব্লক চিমনি ফ্যাক্টরি, চিমনিজ ইন ফ্যাক্টরি। তাছাড়া ইনকমপ্লিট কম্বাসনে একটা খুব খতরনাক গ্যাস প্রডিউস হয় যেটার নাম কার্বন মনোক্সাইড। এটা আমাদের ইয়ের জন্য খুবই, হেলথের জন্য খুবই খারাপ। সেই জন্য আমরা চাই যাতে কমপ্লিট কম্বাসন হোক। এটা এখানে ব্র্যাকেট করতে হবে। তাহলে কম্বাসন রিয়াকশন কি আমরা বুঝলাম, এবার চলে আসো সাবস্টিটিউশন রিয়াকশন। সাবস্টিটিউশন রিয়াকশন বলো, কোন হাইড্রোকার্বনের সাবস্টিটিউশন রিয়াকশন হয়? দুইবার করিয়েছি আগে, বলো। কে বললাম বলো? অ্যালকেন মানে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। স্যাচুরেটেড হাইড্রোকার্বনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকেনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। যেমন ধরো বললাম ইথেন, C2H6, C2H6। একে যদি ক্লোরিনের সাথে রিয়াক্ট করতে হয়, ক্লোরিনের কি এর মধ্যে ঢোকার জায়গা আছে বলো? ক্লোরিনের এর মধ্যে ঢোকার জায়গা নেই। ক্লোরিনকে করতে হবে কি, একটা হাইড্রোজেনকে বের করে মানে সাবস্টিটিউট করে দিয়ে তারপরে ওকে ঢুকতে হবে। তা ক্লোরিন তো ওরকম হয় না, ক্লোরিন হয় Cl2, ক্লোরিন হয় Cl2। তার মানে একটা হাইড্রোজেন না, ওকে কটা হাইড্রোজেনকে সরাতে হবে? দুটা হাইড্রোজেনকে সরাতে হবে। তাহলে দুটা হাইড্রোজেন যদি সরে তাহলে কি প্রডিউস হবে? H2। আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, দুটা ক্লোরিন ঢুকে গেল, তাই কি না? দুটা ক্লোরিন ঢুকে গেল, বুঝতে পারলাম? দুটা ক্লোরিন প্লাস কি প্রডিউস হলো? হাইড্রোজেন গ্যাস। যে বুঝতে পারলো না বলো। ছিল C2H6, ছিল C2H6, H6, এখন হয়ে গেল C2H1 2 3 4 H4, আর ফ্লোরিন দুটা Cl2। আর তার সাথে কি তৈরি হলো? হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। এটার নাম ছিল ইথেন, এটার নাম ছিল ইথেন। এটার নাম এখন কি হয়ে যাবে বলো? একটা ইয়ে, কি জানো, কি গ্রুপ বলে যেন ওটাকে? এক্স ছিল যেটার নাম কি? না না, হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপ ঢুকে গেলে ক্লোরো ব্রোমো আয়োডো, মনে পড়ছে? ক্লোরো ইথেন হয়ে গেল, এটা ক্লোরো ইথেন প্লাস হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। বুঝলা? মনে পড়ছে? ক্লোরো ইথেন, ক্রোমো ক্লোরো, মিথেন, আয়োডো মিথেন, আয়োডো ইথেন, বুঝলে? মনে পড়লো না? শোনাই ওইটা ওইদিন আসো না, আপনি দিন আসছি মাসে এসে সকালে বলে করবো। তাহলে সাবস্টিটিউশন রিয়াকশন শুধুমাত্র কাদের মধ্যে হয় দেখে নিও, ভিডিও আমি পাঠিয়ে দেবো। সাবস্টিটিউশন রিয়াকশন কাদের মধ্যে হয়? শুধুমাত্র স্যাচুরেটেড হাইড্রোকার্বনের ক্ষেত্রে হয়, যেখানে এই যে দেখো লেখা আছে ওয়ান অর মোর হাইড্রোজেন অ্যাটম অফ এ হাইড্রোকার্বন আর রিপ্লেসড বাই সাম আদার
atom like chlorine is called substitution reaction, is called substitution reaction. ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে সাবস্টিটিউট হওয়াকে ক্লোরিনেশন বলে, ক্লোরিনেশন। ক্লোরিন দিয়ে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করাকে ক্লোরিনেশন বলে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন শুধুমাত্র কাদের ক্ষেত্রে হয়? স্যাচুরেটেড হাইড্রোকার্বন ও অ্যালকেনদের ক্ষেত্রে হয়। ঠিক আছে। আর একটা জিনিস মনে রেখো, যে তোমাকে যদি সাবস্টিটিউশন রিঅ্যাকশন করতে হয় তাহলে তোমার সানলাইট লাগবে, সানলাইট। Substitution reaction or saturated hydrocarbon with chlorine takes place in the presence of sunlight. তার মানে এই যে দেখে দেখে নাও, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ মিথেন, তুমি মিথেন আর ক্লোরিনকে মিক্স করে যদি তুমি সানলাইটে রেখে দাও তাহলে মিথেনটা কি হয়ে যাবে? ক্লোরোমিথেন। আর তার সাথে কি তৈরি হচ্ছে? এখানে আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে। এখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে, এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট। স্যার এখানে তুমি আগেরটাতে বললা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, এখানে আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হচ্ছে, জিনিসটা তো বুঝলাম না। কেউ বুঝলাম না তো জিজ্ঞাসা করলো না কেন? দেখো এখানে আমি কি ছিল, CH4, একটা কার্বন, চারটা হাইড্রোজেন, তার সাথে কি রিয়াক্ট করছে? ক্লোরিন, Cl2। Cl2, এবার Cl2 কে আমি এইভাবে লিখতে পারি, Cl বন্ড Cl করে লিখতেই পারি, Cl বন্ড Cl করে লিখতে পারি, নাকি না? এইবার দেখো, আহ এবার দেখো, এখানে যদি একটা ক্লোরিন ঢোকে, এখানে ধরো একটা ক্লোরিন ঢুকলো, এখানে ভাবো যে একটা ক্লোরিন ঢুকলো, মানে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হলো, তাহলে এটা কিসে কনভার্ট হলো? এটা তো হয়ে গেল সি, তিনটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন দেখছো তো? আর এই হাইড্রোজেনটার জায়গায় কি হয়ে গেল? ক্লোরিন। এবার এই যে হাইড্রোজেনটা বেরোলো, এখানেও তো একটা ক্লোরিন ওয়েট করছে, নাকি না? এই ক্লোরিনটা তো ঢোকেনি, তাহলে এই হাইড্রোজেনটা ক্লোরিনের সাথে লেগে যাবে, বুঝলা? এটা হয়ে গেল এইচ আর সিএল মিলে কি হয়ে গেল? HCl। বুঝলা এবার? যদি দুটাই ক্লোরিন ঢুকতো, কথার কথা, যদি দুটাই ক্লোরিন ঢুকতো, ধরো এই হাইড্রোজেনটাও বের হয়ে গেল, তাহলে এটা হয়ে যেত, তাহলে এই হাইড্রোজেনটার জায়গায় একটা ক্লোরিন ঢুকে যেত, আর দুটা হাইড্রোজেন মিলে, এই হাইড্রোজেনটাও বেরোলো আবার এই হাইড্রোজেনটাও বেরোলো, দুটা হাইড্রোজেন মিলে হয়ে যেত এটা H2। বুঝলা? একটা ক্লোরিন ঢুকেছে তাই এই ওই রেজাল্ট HCl। একটা ক্লোরিন যেহেতু ঢুকলো তাই HCl। যদি দুটা ক্লোরিন ঢুকতো তাহলে H2 হতো। বুঝলা এবার ঘটনাটা? তো এইটা হচ্ছে ঘটনা, যে ক্লোরোমিথেন, এটা হচ্ছে ক্লোরোমিথেন হয়ে গেল, মিথাইল ক্লোরাইড। এইবার, in the above reaction between methane and chlorine on the hydrogen and methane being replaced, হ্যাঁ এটা খালি এক্সপ্লেন করা আছে যে হাইড্রোজেনটা তোমার ক্লোরিন দিয়ে রিপ্লেসড হয়ে গেল, পরে ক্লোরোমিথেন মানে CH3Cl বানালো। এই যে। আচ্ছা স্যার, যদি এবার দেখো, এখানে একটা কার্বন, চারটা হাইড্রোজেন, ছিল হচ্ছে মিথেন CH4। জিনিসটা বুঝো? যদি এটা এটা এখানে যদি একটা ক্লোরিন ঢোকে তাহলে এটা হয়ে গেল CH, কটা হয়ে গেল? H কটা? একটা, দুটা, তিনটা, CH3, আর একটা ক্লোরিন CH3Cl, এটা তৈরি হলো, তাই তো? যদি স্যার দুটা হাইড্রোজেন রিপ্লেস হতো, যদি দুটা হাইড্রোজেন রিপ্লেস হতো তাহলে কি হতো? সি, হাইড্রোজেন কটা? দুটা, CH2, Cl কটা? দুটা, Cl2, এটা তৈরি হতো, এটার নাম মিথাইল ডাইক্লোরাইড। যদি তিনটা হাইড্রোজেন রিপ্লেস হতো তাহলে এটার নাম কি হয়ে যেত? তাহলে এটা কি হতো? সি, হাইড্রোজেন কটা? একটাই, ক্লোরিন কটা? তিনটা, Cl3, তাহলে এটা হয়ে যেত
ট্রাইক্লোরোমিথেন, CH Cl3। আর যদি চারটা হাইড্রোজেনই ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যেত, তাহলে এটা কিসে কনভার্ট হতো? সি, হাইড্রোজেন তো একটাও নেই, কি হয়ে যেত? Cl4, চারটাই ক্লোরিন। তাহলে ওটার নাম হয়ে যেত টেট্রাক্লোরোমিথেন, অর কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। জিনিসটা বুঝলা? একটা হাইড্রোজেন যদি একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়, তখন ক্লোরোমিথেন। যদি দুটা ক্লোরিন ঢুকে যায়, মানে দুটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে মিথাইল ডাইক্লোরাইড। যদি তিনটা ক্লোরিন ঢুকে যায়, ট্রাইক্লোরোমিথেন। যদি চারটাই ঢুকে যায়, তাহলে টেট্রাক্লোরোমিথেন অর কার্বন টেট্রাক্লোরাইড। আশা করি এটা এমন কোনো কঠিন ব্যাপার না। তা বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। তো স্যার, কখন এটা তৈরি হবে? কখন CH3Cl হবে, কখন C2Cl2 হবে, কখন এটা হবে, কখন এটা হবে? তুমি যত, সেটা ডিপেন্ড করছে তুমি কত ক্লোরিন সাপ্লাই দিচ্ছ। তুমি কত ক্লোরিন সাপ্লাই দিচ্ছ। ক্লোরিন সাপ্লাই যদি কম থাকে, তাহলে এগুলা হবে, কম যেগুলাতে ক্লোরিন আছে। ক্লোরিন সাপ্লাই যদি বেশি থাকে, তাহলে এগুলা হবে। বুঝতে পারলা? ক্লোরিন সাপ্লাই যদি বেশি দাও, তাহলে ওগুলা হবে যেগুলাতে ক্লোরিন বেশি। কোশ্চেন এখন কিভাবে আসবে যে আহ বললো যে সি ফোর মানে মিথেনের মধ্যে বললো যে তিনটা হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হলো। হ্যাঁ, তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে, কার্বন কম্পাউন্ডটা তৈরি হবে, তার নাম আর ফর্মুলা। তিনটা তিনটা ক্লোরিন যদি ঢোকে, এই যে তিনটা ক্লোরিন যদি ঢোকে, তাহলে ওটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন। ফর্মুলা হচ্ছে তোমার CH Cl3। এরকম ধরনের। এটা কোন ধরনের রিয়াকশন তোমাকে বলতে হবে? সাবস্টিটিউশন রিয়াকশন। ডিফাইন দ্য টাইপ অফ রিয়াকশন। তখন সাবস্টিটিউশন রিয়াকশনের ডেফিনেশন লিখো। বুঝতে পারলা? এরকম। আচ্ছা, এবার দেখো হচ্ছে আহ এরকম করে তুমি এটা তো আমি মিথেন দিয়ে বুঝালাম, এটা তো আমি শুধু মিথেন দিয়ে বুঝালাম। তুমি ইথেনের মধ্যেও করতে পারো, প্রোপেনের মধ্যেও করতে পারো, বিউটেন, পেন্টেন, যত অ্যালকেন আছে, তুমি সবারই সাবস্টিটিউশন রিয়াকশন করে অনেক ধরনের ক্লোরিনের কম্পাউন্ড বানাতে পারো, মানে ক্লোরিন দিয়ে কম্পাউন্ড বানাতে পারো। সেটা বুঝতেই পারছো কতগুলা হয়ে যাবে। মিথেন দিয়েই এতগুলা, তাহলে ইথেন দিয়ে কতগুলা হবে, তাই কি না? তারপরে প্রোপেন, বিউটেন দিয়ে তো আরো কতগুলা হবে। সেই জন্যই তো কার্বন কম্পাউন্ডস এর কোনো শেষ নাই। কার্বন কম্পাউন্ড শুরুতেই বলছিলাম, এই চ্যাপ্টারের শুরুতে, কার্বন কম্পাউন্ডস প্রচুর হয়, প্রচুর কার্বন কম্পাউন্ডস হয়। তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন শিখে গেলাম। এবার চলে আসো অ্যাডিশন রিঅ্যাকশন। বলো কোন ধরনের হাইড্রোকার্বন অ্যাডিশন রিঅ্যাকশন করে? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যাডিশন রিঅ্যাকশন করে। অ্যালকিন আর অ্যালকাইন, এরা অ্যাডিশন রিঅ্যাকশন করে। অ্যালকিন অর অ্যালকাইন, এরা অ্যাডিশন রিঅ্যাকশন করে। যেমন ধরো আমি বলি হচ্ছে ইথিন দিয়েই বলি, ইথিন অর ইথাইন। ইথিন অর ইথাইন। ইথ মানে দুটা কার্বন, ইন মানে ডাবল বন্ড, ইথাইন, ইথ মানে দুটা কার্বন, আইন মানে ট্রিপল বন্ড। এবার কার্বনের ভ্যালেন্সি 4, তাহলে এই কার্বনের 2 হয়ে আছে, 3 4, নিচের দিকে 3 4, 3 4। এই কার্বন গুলোর তিনটা ভ্যালেন্সি হয়ে গেছে, 1 2 3, তাহলে এইদিকে 1 4, এইদিকে 1 4 করে দিই। তাহলে এটা হয়ে গেলো ইথিন, আর এখানে ইথাইন। এখানে যদি আমাকে আমাকে ক্লোরিন ঢুকাতে হয়, এখানে যদি আমাকে ক্লোরিন ঢুকাতে হয়, ওটার জন্য আমাকে কোনো হাইড্রোজেনকে সরাতে হবে না, কারণ কার্বনের হাত ফাঁকাই আছে। বুঝলা? কার্বন কি করবে, এখান থেকে ডাবল বন্ডটাকে সরিয়ে দেবে। সরিয়ে দিলে তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এই 1 2 3 4, কার্বনের ভ্যালেন্সি 4। এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে গেল, 1 2 3 4। তাহলে দুটা হাতে দুটা ক্লোরিনকে নিয়ে নিতে পারবে। কথাটা বুঝলা?
এখানেও আমরা ক্লোরিনকে ঢুকাতে গেলে হাইড্রোজেন, তাহলে কি এখানে হাইড্রোজেনকে সরাতে হলো? হলো না। এখানে ক্লোরিন নিজে নিজেই অ্যাড হয়ে গেল। অ্যাড, অ্যাড হওয়া মানে কি, কোন রিয়াকশন? অ্যাডিশনাল রিয়াকশন, অ্যাড হয়ে যাওয়া। নিজে নিজেই এমনি অ্যাড হয়ে যাচ্ছে, আমাকে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে হচ্ছে না। এখানেও দেখো কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড, যদি আমি এখানে ধরে নাও দুটা ক্লোরিন ঢুকাতে চাই, দুটা ক্লোরিন Cl2 এর মধ্যে দুটা ক্লোরিন অ্যাটম আছে, দুটা ক্লোরিন ঢুকাতে চাই, তাহলে একটা একটা বন্ড সরাও। একটা বন্ড সরালে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনেরও একটা হাত ফাঁকা হয়ে গেল। এই যে দেখো 1 2 3 4, এই কার্বনেরও 1 2 3 4, তাহলে একটা একটা করে ক্লোরিন ঢুকে যাবে। বুঝলা? আরো যদি আর একটা ক্লোরিন ঢুকাতে চাও, আরো একটা ক্লোরিন ঢুকাতে চাও, 2Cl2 যদি ঢুকাতে চাও, তাহলেও তুমি ঢুকাতে পারবা। তাহলে আর একটা বন্ড তুমি সরাই দাও, তাহলে আর একটা হাত ফাঁকা হয়ে গেল, এইখানে একটা এখানে একটা। দেখো 1 2 3 4, এই কার্বনেরও দেখো 1 2 3 4, তাহলে আরো দুটা ক্লোরিন ঢুকতে পারবে। তাহলে কোনো হাইড্রোজেনকে কি আমাকে সরাতে হলো? কোন রকমের কোনো হাইড্রোজেনকে আমাকে সরাতে হলো না, ক্লোরিন নিজে নিজে অ্যাড হয়ে গেল। তাই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন তোমার কোন ধরনের রিয়াকশন করবে? অ্যাডিশনাল রিয়াকশন করবে, অ্যাডিশনাল, অ্যাড হয়ে যাবে। বুঝলা জিনিসটা? না বুঝতে, একবারে না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমি বলছি কিন্তু একবারে না বুঝতে পারাটাই স্বাভাবিক। সবাই একবারে না বুঝতে পারতে পারে, কিন্তু সেটা তোমার নিজের দায়িত্ব যে তুমি আমার কাছ থেকে বারবার শুনে শুনে বুঝে নিবা। দেখো অ্যাডিশন, অ্যাডিশন রিয়াকশন লাইক যদি মনে করো তুমি একটা এক্সট্রা হাইড্রোজেন ঢুকাতে চাও, ঢুকাও। তুমি ক্লোরিন ঢুকাতে, যেমন আমি ক্লোরিন দিয়ে বুঝালাম, তুমি ব্রোমিন দিয়ে ঢুকাতে চাও, ব্রোমিন যাই ঢুকাও না কেন, ওগুলো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন ইজিলি অ্যাড করে দিবে, অ্যাড করে দিবে। এই যে অ্যাডিশন রিয়াকশন আর গিভেন বাই অল অ্যালকিন এন্ড অ্যালকাইন, অল অ্যালকিন এন্ড অ্যালকাইন। যেমন এখানে এই যে দেখো ইথিন আছে, ইথিন, এই ইথিনের মধ্যে দেখো দেখা যাচ্ছে ডবল বন্ড আছে, ডবল বন্ড। তা তুমি এখানে ডবল, তুমি এখানে আরো এক্সট্রা দুটা হাইড্রোজেন ঢুকাতে চাইছো, দুটা হাইড্রোজেন ঢুকাতে চাইছো, তাহলে ডবল বন্ডটাকে সরিয়ে দিলেই, ডবল বন্ডটাকে সরিয়ে দিলেই একটা একটা করে হাত ফাঁকা হয়ে যাবে, আরো একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে। ছিল CH2 করে, হয়ে গেল CH3 করে। দেখি না, ছিল CH2 করে, CH2, মাঝখানে ডবল বন্ড ছিল, CH2 হয়েছিল, না মাঝখানে ডবল বন্ড ছিল। এবার তুমি আরো এক্সট্রা হাইড্রোজেন ঢুকাতে চাইছো, তাহলে এই মাঝখানে ডবল বন্ডটাকে সরাও, সিঙ্গেল বন্ড করে দাও, একটা একটা করে হাত ফাঁকা হয়ে গেলো। এই তো এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেলো, এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেলো, এই যে। তাহলে এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল? CH3, তিনটা হাইড্রোজেন, তাই CH3। এটাও কি হয়ে গেল? CH3, এই যে CH3। বুঝলা এবার? ছিল CH2 করে, হয়ে গেল CH3 করে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডিশন রিয়াকশন, এখান থেকে এত অব্দি। তোমাকে এগুলা XY করে দিয়ে দিতে পারে, তোমাকে এগুলা XY করে দিতে পারে। কোথাও মনে করো এখানে আহ এখানে মনে করো H এর জায়গায় X করে দিল, CH2, বা এই জায়গাটায় X, এইখানে X না করে এখানে X করে দিল, এখানে X2 করে দিল। সেটা, কারণ এই এক্সটা হাইড্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, যাই হতে পারে। তারপরে তোমাকে ওটা বানাতে বললো, তারপরে বললো এটা কোন ধরনের রিয়াকশন আইডেন্টিফাই করো, তুমি বললে অ্যাডিশনাল রিয়াকশন। তারপরে ওটা ডিফাইন করতে বললো, তখন অ্যাডিশনাল রিয়াকশনের ডেফিনেশন দিয়ে দিলা। কোন ধরনের হাইড্রোকার্বন অ্যাডিশন রিয়াকশন করে, তখন তুমি বললা অ্যালকিন আর অ্যালকাইন, মানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। অনেক কোশ্চেন বানায় দেওয়া যায় একটা ছোট্ট পার্ট। বুঝতে পারছো তো? একটু স্পিডে হলে বলবা যে স্যার আবার বলো। তো এটার জন্য আবার ব্যাপার আছে, যেমন ওই আগেরটাতে সানলাইট লাগছিল, এখানে আবার ক্যাটালিস্ট হিসাবে তোমার হচ্ছে ক্যাটালিস্ট হিসাবে নিকেল অথবা প্যালাডিয়াম, এগুলো লাগবে। নিকেল আর প্যালাডিয়াম লাগবে। দেখো এখানেও কেমিক্যাল রিয়াকশনটাতে, এই যে দেখো এই অ্যারোর উপরে দেখো লেখা আছে নিকেল ক্যাটালিস্ট।
আর নিচে লেখা আছে একটু হিটও দিতে হবে। নিকেল আর প্যালাডিয়াম ক্যাটালিস্ট কি, যারা কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিডটা বাড়ায় কিন্তু নিজেরা টেক পার্ট করে না। দেখো এখানে কিন্তু কোনো নিকেল ঢোকেনি, এখানে কিন্তু নিকেল ফিকেল ঢুকবে না, বুঝলা? মানে হাইড্রোজেনই ঢুকবে, কিন্তু এরা কি রিঅ্যাকশনের স্পিডটাকে বাড়ায়, যারা রিঅ্যাকশনের স্পিড বাড়ায় তাদেরকে কি বলে, ক্যাটালিস্ট বলে। এইবার দেখো, আহ যদি অ্যাডিশন রিঅ্যাকশনে হাইড্রোজেন যদি ঢোকে, তাহলে হাইড্রোজিনেশন বলে, এই প্রসেসটার নাম হচ্ছে হাইড্রোজিনেশন। ক্লোরিন ঢোকাকে কি বলে বলো, একটু আগেই পড়ালাম, ক্লোরিনেশন। ক্লোরিন ঢুকে যাওয়াকে বলা হয় ক্লোরিনেশন, কোথায় যেন ছিল। হ্যাঁ, বাদ দিব। আচ্ছা, যাই হোক বুঝে গেলাম, ক্লোরিন ঢুকে যাওয়াকে ক্লোরিনেশন বলে, সেরকমই হাইড্রোজেন ঢুকে যাওয়াকে হাইড্রোজেনেশন বলে। এবার দেখো, এই হাইড্রোজেনেশন দিয়ে প্রচুর কোয়েশ্চেন এসেছিল, এই হাইড্রোজেনেশন থেকে প্রচুর কোয়েশ্চেন এসেছিল কিন্তু, হ্যাঁ। কেন, কিভাবে এসেছিল? দেখো হাইড্রোজেনেশন প্রসেসে, আমাকে একটা কথা বলো, তুমি এটা ভালো করেই করাতে চাই, আমি এটা ভালো করেই করাতে চাই, ভাবো, এটা ছিল ইথিন, এটা ছিল ইথিন। এবার তুমি এখানে অ্যাডিশনাল রিয়াকশন করিয়ে আরো দুটো হাইড্রোজেন তুমি ঢুকিয়ে দিলা, তাহলে ইথিনটা কি হয়ে গেল বলো, ইথেন। ইথিনটা হয়ে গেল ইথেন। ইথিনটা কি ছিল, ইথিনটা ছিল হচ্ছে আনস্যাচুরেটেড, কিন্তু ইথেনটা কি হয়ে গেল, স্যাচুরেটেড। তো তোমাকে এরকম কোয়েশ্চেন দেয়, হুইচ প্রসেস ইজ ইউজ টু মেক আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন টু স্যাচুরেটেড হাইড্রোকার্বন, তোমার অ্যান্সারটা কি হবে, হাইড্রোজিনেশন। খুবই ইম্পর্টেন্ট এটা, অনেকবার এসছে এই হাইড্রোজিনেশন দিয়ে, অনেক কোয়েশ্চেন এসছে, 2 মার্কসের, 3 মার্কসের, 4 মার্কসের, প্রচুর কোয়েশ্চেন এসছে। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন করা, আর এইটা, এই যে তোমার ভেজিটেবল ঘি বানানো বা ভেজিটেবল অয়েল বানানো, মানে ভেজিটেবল অয়েল থেকে ভেজিটেবল ঘি বানানোর প্রসেস, এটা হাইড্রোজেনেশন। ভেজিটেবল অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আর ভেজিটেবল ঘি হচ্ছে আবার স্যাচুরেটেড। তুমি নিকেলের প্রেজেন্সে হিট দিয়ে ভেজিটেবল অয়েল থেকে ভেজিটেবল ঘি বানাতে পারো, যেই যেই ভেজিটেবল ঘিকে বনস্পতি ঘিও বলে। এই যে হাইড্রোজিনেশন অফ অয়েল, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা জিনিস মনে রাখবা, আনস্যাচুরেটেড মানে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন জেনারেলি লিকুইড ফর্মে পাওয়া যায়। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন সেহেতু, এই যে অয়েল, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অয়েলের স্টেটটা কি, লিকুইড, কিন্তু ঘি এর স্টেটটা কি, ঘি এর স্টেটটা হচ্ছে সলিড, সলিডই ধরে চলো, সলিড। তার মানে আনস্যাচুরেটেড এর ফর্মটা লিকুইড হয় আর স্যাচুরেটেড এর ফর্মটা সলিড হয়, এটা তোমাকে ধরে চলতে হবে। তো এই যে দেখো ভেজিটেবল অয়েল, যেমন ধরো গ্রাউন্ড নাট অয়েল, কোকোনাট সিড অয়েল, মাস্টার্ড অয়েল, আর আনস্যাচুরেটেড কম্পাউন্ড কন্টেনিং ডাবল বন্ড, আনস্যাচুরেটেড মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, এদের স্টেটটা কি বললাম, লিকুইড স্টেট অ্যাট রুম টেম্পারেচার, due to the presence of double bond, vegetable oil undergoes addition of hydrogen, just like alkene, to form saturated products. কি কি স্যাচুরেটেড প্রোডাক্ট পাওয়া যায়, ভেজিটেবল ঘি আর বনস্পতি ঘি, হুইচ আর সলিড, স্যাচুরেটেড ফর্মটাই মনে রাখবা সলিড, আর সেমি সলিড লেখা আছে, সেমি সলিড বলা যেতে পারে, সেমি সলিড এট রুম টেম্পারেচার। এই হাইড্রোজেনেশন করে ভেজিটেবল অয়েল থেকে ভেজিটেবল ঘি বা বনস্পতি ঘি বানানো যায়। এখান থেকে এইটুকু নিয়ে একটু জাস্ট এইটা একটু দেখে রেখো, জাস্ট এখান থেকে এত অব্দি জাস্ট একটু দেখে রেখো, এটা আসেনি কোনোদিন, এটা জাস্ট জাস্ট কি বলবো, সি।
যে এই যে দেখো এখানে কি ছিল, ডাবল বন্ড ছিল, এই আর গুলোকে তুমি যা খুশি ভাবতে পারো, হাইড্রোজেন বা অন্য কিছু যা খুশি ভাবতে পারো। নিকেলের প্রেজেন্সে হিট দিয়ে আমি দেখো এর মধ্যে হাইড্রোজেন ঢুকিয়ে দিলাম, এই যে দেখো এক্সট্রা আরো দুটা হাইড্রোজেন ঢুকিয়ে দিলাম, মাঝখানে ডবল বন্ডটা সরে কি হয়ে গেল, সিঙ্গেল বন্ড। তার মানে এটা ছিল ভেজিটেবল অয়েল, মানে আনস্যাচুরেটেড ফ্যাট, মানে ছিল লিকুইড স্টেটে, হয়ে গেল এখন কি ভেজিটেবল ঘি, মানে স্যাচুরেটেড ফ্যাট কোন স্টেটে হয়ে গেল, সলিড স্টেটে। Which catalyst is used in the formation during the formation of vegetable ghee from vegetable oil? তোমার অ্যান্সার হবে নিকেল অর প্যালাডিয়াম। বুঝলা, এই কোশ্চেন গুলো কিন্তু আসে, এই এই যেই জায়গাটা ইগনোর করবা ওখান থেকেই কোশ্চেন দিয়ে দিবে, নিকেল ক্যাটালিস্ট লাগে। স্যার এই যে দেখো এটা আবার লেখা আছে যে ভেজিটেবল অয়েল হচ্ছে লিকুইড আর ভেজিটেবল ঘি হচ্ছে সলিড অর সেমি সলিড। স্যার কোনটা ভালো আমাদের হেলথের জন্য, ভেজিটেবল অয়েল ভালো না ভেজিটেবল ঘি ভালো? সব সময় মনে রাখবা, আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের হেলথের জন্য ভালো। আনস্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরে জমা হয় না, কোলেস্টেরল করে না, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আমাদের ব্লাড ভেসেলে জমা হয়, ব্লাড ভেসেলে জমা হয়ে গেলে কি হবে, ব্লাড ফ্লো ঠিক করে হবে না, হার্ট ব্লকেজ হয়ে যায়, এটাকেই বলে কোলেস্টেরল। তো প্লিজ এই যে দেখো ভেজিটেবল অয়েল কন্টেইনিং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর গুড ফর আওয়ার হেলথ। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সবসময় গুড, তাই ভেজিটেবল ঘি বা ঘি বা মনে করো খাসির মাংস, এগুলাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। আমি করি না। এগুলা এগুলা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাট, এগুলা খেলে বডির মধ্যে এগুলা জমে, তাও আবার খুব খারাপ খারাপ যায়। হ্যাঁ তেল বেশি ভালো, তাও আবার তেল কেনার সময়ও দেখে নিবা, তেলের পিছন দিকে ইনগ্রিডিয়েন্টস এর ওখানে লেখা থাকে যে স্যাচুরেটেড ফ্যাট কত পার্সেন্ট, আনস্যাচুরেটেড ফ্যাট কত পার্সেন্ট। পাম অয়েল তো খুবই খারাপ এখন, পাম অয়েল মানে আরো খারাপ জিনিস। হ্যাঁ ডালটা তো শেষ, ডালটা তো সকালের পুরি ভাজি স্যার। এখনো ভাজে? হ্যাঁ সকালের পুরি বলতে দোকানগুলোতে? হ্যাঁ, পুরি দোকানে হ্যাঁ তাহলে দিয়ে তোমরা তেলের মতো কিন্তু দেখা যায় স্যার, আমি নিজের চোখে দেখি। তাও খাস স্যার, ওটাই আমি কেন ভাজি সকালে বিস্তার বলতে। যাই হোক ঠিক আছে চলো। তো ভেজিটেবল অয়েল কন্টেনিং unsaturated fatty acid are good for health. We should therefore use oil for cooking. Some of the common oil are sunflower oil খুব ভালো, তারপরে হচ্ছে কার্ডি অয়েল ভালো, সয়াবিন অয়েল ভালো, গ্রাউন্ডনাট অয়েল ভালো। আমি মানে দোকানে গেলে আমি সানফ্লাওয়ার অয়েল না হলে সয়াবিন অয়েলই কিনি। রাইস ব্র্যান্ড অয়েলও আমি অ্যাভয়েড করি, ওর মধ্যে আবার কার্বোহাইড্রেট থাকে। অলিভ অয়েল তো আরো ভালো, কিন্তু অলিভ অয়েল সব খাবারে আবার ইউজ করা যায় না, না প্রতিদিন ওটা ইউজ করতে পারবে। তারপরে হচ্ছে দেখো স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট যেরকম হচ্ছে ভেজিটেবল ঘি, এদিকে দেখো ভেজিটেবল ঘি অবটেইন বাই হাইড্রোজেনেশন অফ অয়েল আর নট গুড ফর আওয়ার হেলথ। যেমন এক্সাম্পল দেখো ডালডা, রাত, পানঘট, এগুলো হচ্ছে আবার। তা এছাড়াও আবার দেখো অ্যানিমাল ফ্যাট লাইক বাটার, দেশি ঘি আর অলসো স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড which are said to be harmful for health if taken in large amounts। এটাও এখান থেকে এত দিয়ে একটু ব্র্যাকেট করে দাও। আচ্ছা এইবার দেখো হচ্ছে আহ স্যার আমরা কি করে বুঝবো যে আমি দোকান থেকে একটা তেল কিনে নিয়ে আসলাম বা যাই কিনে নিয়ে আসলাম, ওটার ওটার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট আছে না স্যাচুরেটেড ফ্যাট আছে, আমি বুঝবো কি করে? ব্রোমাইন টেস্ট। হ্যাঁ ব্রোমাইন টেস্ট হচ্ছে একটা খুব ভালো টেস্ট, এই তেলগুলোকে আহ, মানে এক্সামাইন করার একটা ভালো। ব্রোমাইন হচ্ছে তোমার ব্রাউন কালারের হয়, রেড ব্রাউন কালারের হয়,
যদিও ব্রোমাইন গ্যাস, তো ওটাকে মানে ইয়ের সাথে লিকুইফাই করতে হবে, মানে জলের সাথে মিশিয়ে একটা সলিউশন বানাতে হবে। তো মনে করো তোমার কাছে একটা ব্রোমাইনের একটা সলিউশন আছে, তোমার কাছে একটা ব্রোমাইনের সলিউশন আছে। এবার ব্রোমাইনের সলিউশনটা কিরকম কালারের? রেড ব্রাউন কালারের। এটা ভালো করে বোঝো, কিন্তু কথা বলো না। রেড ব্রাউন কালারের একটা সলিউশন তোমার কাছে আছে। এইবার ধরে নাও তুমি এর মধ্যে একটা আনস্যাচুরেটেড ফ্যাট দিলা। আনস্যাচুরেটেড ফ্যাট মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, ধরে নাও ডাবল বন্ড, ধরে নাও এর মধ্যে ডাবল বন্ড আছে। এবার ব্রোমাইন তো একটা হ্যালোজেন গ্রুপ, ক্লোরিনের মতো, হ্যাঁ কি না? তাহলে ব্রোমাইন এখানে ঢুকতে পারবে। ব্রোমাইন এখানে ঢুকতে পারবে কি পারবে না বলো? এখানে আহ সিঙ্গেল বন্ডটাকে যদি সরিয়ে দিই, তাহলে এইদিকে একটা ব্রোমাইন ঢুকতে পারবে, এইদিকেও একটা ব্রোমাইন ঢুকতে পারবে। তার মানে ব্রোমাইন গুলো তোমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে ব্রোমাইনের রেড ব্রাউন কালারটা ধীরে ধীরে ফেড হতে থাকবে। বুঝলা কথাটা? তার মানে তুমি ব্রোমাইন জলের মধ্যে যদি তুমি তেলটা দাও, আর ব্রোমাইন জলটার কালারটা যদি ফেড হতে থাকে, তার মানে ভাববা তোমার তেলটা ভালো, আনস্যাচুরেটেড। আর যদি মনে করো স্যাচুরেটেড ফ্যাট যদি হয়, স্যাচুরেটেড তেল যদি হয়, তার মানে ওই কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তার মানে সবগুলো কার্বনের হাতই এঙ্গেজ। তাহলে ব্রোমাইন ঢোকার কি কোনো জায়গা আছে? জায়গা নেই। জায়গা যদি না থাকে, তাহলে রেড ব্রাউন কালারটাও ফেড হবে না, রেড ব্রাউন কালারটা রেড ব্রাউনই থাকবে। তার মানেই ভাববা ওটা স্যাচুরেটেড ফ্যাট, মানে খারাপ তেল। এটাই হচ্ছে এখানে এটা টেস্ট করার একটা ভালো বুদ্ধি। এই যে দেখো লেখা আছে যে ব্রোমাইন ওয়াটার হ্যাজ রেড ব্রাউন কালার ডিউ টু প্রেজেন্স অফ ব্রোমাইন ইন, যাই হোক, when bromine water is added to an unsaturated compound, the bromine gets added to the unsaturated compound and the red brown color of the bromine water is discharged, মানে it become colorless, ফেড হতে থাকে। তার মানে বুঝতে হবে যে মানে decolorize bromine water, then it will be unsaturated compound containing a double bond or a triple bond। তাহলে ব্রোমাইন ওয়াটার দিয়ে টেস্ট করাটা খুবই একটা ইজি ওয়ে টু আইডেন্টিফাই whether my oil is saturated or unsaturated। তো এইখানে যত আনস্যাচুরেটেড কম্পাউন্ড আছে, যত আনস্যাচুরেটেড কম্পাউন্ড আছে, অ্যালকিন বলো অ্যালকাইন বলো, এরা সবাই ব্রোমাইন ওয়াটারকে ডিকালারাইজ করবে। কিন্তু স্যাচুরেটেড স্যাচুরেটেড কম্পাউন্ড যেগুলো আছে, অ্যালকেন যেগুলো আছে, ডু নট ডিকালারাইজ ব্রোমাইন ওয়াটার। তো এটারই একটা এক্সপেরিমেন্ট এখানে দেওয়া আছে, তুমি এক্সপেরিমেন্টটা আশা করি বুঝে যাবে। দিকে এত এত ডিকালারাইজ হলো, তাহলে আনস্যাচুরেটেড ডাজ নট ডিকালারাইজ মানে স্যাচুরেটেড। এবার হুইচ অফ দ্য ফলোইং হাইড্রোকার্বন আন্ডারগো অ্যাডিশন রিঅ্যাকশন? অ্যাডিশন রিঅ্যাকশন দেখো, C2H6 C3H, কোন এগুলোর মধ্যে কোনগুলো অ্যাডিশন রিঅ্যাকশন করবে? দেখো আমরা যে ফর্মুলা জানি, CnH2n +2 অ্যালকেন, তারপরে CnH2n, আর জানি কি CnH2n-2। এই তিনটা ফর্মুলা, জেনারেল ফর্মুলা আমরা জানি, অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন, হ্যাঁ কি না? এর মধ্যে শুধু অ্যালকেনটাই তোমার অ্যাডিশন রিঅ্যাকশন করে না, ও শুধু সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে, এখনই শিখলাম। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইন অ্যাডিশন রিঅ্যাকশন করতে পারে। তাহলে দেখো এই ফর্মুলা, এই দুটো ফর্মুলার মধ্যে কারা পড়ছে, এই দুটো ফর্মুলার মধ্যে কারা পড়ছে? CnH2n। দেখো তো এটা CnH2n ফর্মুলার মধ্যে পড়ছে, বা CnH2n-2 ফর্মুলার মধ্যে পড়ছে? মানে কার্বনের নাম্বার হাইড্রোজেনের মানে সরি, হাইড্রোজেনের নাম্বার কার্বনের নাম্বারের ডবল, অথবা হাইড্রোজেনের নাম্বার কার্বনের নাম্বারের ডবলের থেকে 2 মাইনাস। এই ফর্মুলায় পেলে দেখো না, হিসাব লাগাও। এটা কি ওই ফর্মুলায় পড়ছে? পড়ছে না, তাহলে এটা অ্যাডিশন রিঅ্যাকশন করবে না। এখানে দেখো কার্বন 2টা, হাইড্রোজেন 6টা, তার মানে CnH2n, 2n করো, 2 × 2, তার মানে 4 +2, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। বুঝলা কি না? এটাও দেখো তো C3H8, এটা কি এই ফর্মুলায় পড়ছে? C3H যদি 2n হয়, তার মানে 2 × 3 6 হওয়ার কথা ছিল, তাহলে এটাও হবে না। এটা দেখো তো
C3H6, তার মানে সি যতগুলো হাইড্রোজেন তার ডবল, 6টা। তার মানে এই ফর্মুলায় পড়ে যাচ্ছে, তার মানে এটা হবে C2H2, এটা হবে। তার মানে হ্যাঁ হবে তো, কেন হবে না? C2 মানে CnH2n করো, মানে 4 - 2 করো, 2, এই যে 2, তাহলে এটাও হবে। CH4, কার্বন একটা হাইড্রোজেন 4টা, তার মানে CnH2n মানে 2 + 2 মানে 4 হয়ে যাচ্ছে, এটাও হবে না, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। এবার চলে আসো সাম ইম্পর্টেন্ট কার্বন কম্পাউন্ডস। আচ্ছা, এত অব্দি না,